Jojo Bastet, you are not alone. আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডে। আজকের এই এপিসোডটি বিশেষভাবে তাদের জন্য যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভৌতিক ঘটনা সংগ্রহ করি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি এই ঘটনাটি কোথায় বসে শুনছেন এবং কোন অবস্থায় বসে শুনছেন। সেটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটিও জানিয়ে দিতে পারেন যে আপনি আসলে কী ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেটিকে প্রাধান্য দেওয়ার। আপনারা যে লাইক কমেন্ট করেন তা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আরও ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো আপনাদের থেকে আশা করব আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটি ঘটেছিল 2001 সালে। সেটা বর্ষাকালের আষাঢ় মাসের মাঝামাঝি সময়। বৃষ্টি কম হলেও আকাশে ঘন মেঘের আনাগোনা লেগেই ছিল। আমি ছাদের ঘরে বসে উদাসীন মনে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ সিঁড়িতে ভারী পায়ে শব্দ শুনে পিছন ফিরে তাকালাম। দেখি আমার ঘনিষ্ঠ বন্ধু রায়হান ঘরে ঢুকেছে। তার মুখে উত্তেজনার ছাপ। ঘরে ঢুকে সে বলল, তাড়াতাড়ি কর, রঞ্জিত কাকু এসেছেন, তোকে ডাকতে বললেন। এখানে বলে রাখি, রঞ্জিত কাকু হচ্ছেন আমাদের পাড়ার একজন বয়স্ক ব্যক্তি, যিনি বহুদিন ধরে বন বিভাগে চাকরি করেছেন। তিনি ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার। বনের বিভিন্ন রহস্যময় ঘটনার সাক্ষী তিনি। আমাদের পাড়ায় তিনি বেশ জনপ্রিয়, কারণ তার মুখে শোনা গল্পগুলো ছিল অন্যরকম রহস্যময় এবং অমীমাংসিত। গতবার যখন তিনি এসেছিলেন তখন তিনি আমাদেরকে সুন্দরবনের এক জমিদার বাড়ির গল্প শুনিয়েছিলেন। সেদিন আমরা মনোমুগ্ধের মতো তার গল্প শুনছিলাম। তাই ওনার কথা শুনতেই মনে হলো তার থেকে আরেকটা অদ্ভুত গল্প শুনতে পারবো। রায়হানের সাথে দ্রুতই আমি রঞ্জিত কাকুর বাড়িতে পৌঁছে গেলাম। বাইরে তখন বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছিল। আমরা বারান্দায় ঢুকতেই দেখি আমাদের বাকিরা ইতিমধ্যে সেখানে চলে এসেছে। রঞ্জিত কাকু কফির কাপ হাতে নিয়েই সবাইকে নিয়ে গল্প শুরু করলেন। প্রথমে আমাদের দৈনন্দিন জীবনের খোঁজ খবর নিলেন। তারপর এক চুমুক কফি খেয়ে বললেন, চল আজকে তোদেরকে সুন্দরবনের গল্প শোনাই। তিনি তার গল্প শুরু করলেন। বছরখানেক আগে আমার পোস্টিং ছিল সুন্দরবনের চামটা অঞ্চলে। তখন সুন্দরবনে বাঘের উপদ্রব অনেক বেশি ছিল, কিন্তু বাঘের চেয়েও ভয়ঙ্কর ছিল চোরা শিকারীরা। কিছুদিন আগেই এক প্রাচীন বাঘকে চোরা শিকারীরা হত্যা করেছিল, কিন্তু গার্ডরা আসার আগেই তারা পালিয়ে গিয়েছিল। একদিন বিকেলে অফিসের কাজ করার সময় বড় সাহেবের ফোন এলো। তিনি জানালেন ওই চোরা শিকারীরা তেঁতুলবাগির চরের অবস্থান করছে। আমি যেন দ্রুত সেখানে গিয়ে তাদের গ্রেফতার করি। আমি দুজন ফরেস্ট গার্ড সাথে নিয়ে তৎক্ষণাৎ রওনা দিলাম। রাত তখন গাঢ় হয়ে এসেছে। চাঁদের আলো নদীর জলে প্রতিফলিত হচ্ছে। নদীর ঢেউয়ের সাথে আমাদের লঞ্চ দুলছে। কুমিরবাড়ির খাল দিয়ে আমরা তেঁতুলবাগির চরে পৌঁছালাম। সেই চরটা খুব বেশি একটা ভালো ছিল না, কারণ সেখানে বাঘের আক্রমণটা খুবই সাধারণ ছিল। আমরা সেখানে পৌঁছেই দেখলাম একটা পুরনো কুঠি বাড়ি। অন্ধকারে বাড়িটা দেখে মনে হচ্ছিল কোনো প্রাচীন এক দানব দাঁড়িয়ে আছে। আমরা খুব সতর্কতার সাথে একদম নিঃশব্দে বাড়ির ভিতরে ঢুকলাম এবং ভেতরটা দেখলাম পুরোটাই ফাঁকা। তখন আমরা সিদ্ধান্ত নিলাম কিছুক্ষণ অপেক্ষা করি। কিছুক্ষণ পর গার্ডদের মধ্যে একজন, যার নাম হচ্ছে বিকাশ, সে জানালার বাইরে তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করলো। আমি ওকে মানা করতেই যাব, ঠিক তখনই বাইরের শব্দ সব বন্ধ হয়ে গেল। গাছের পাতা থেকে শুরু করে পোকামাকড়ের আওয়াজ পর্যন্ত থেমে গেল। তারপর শুনতে পেলাম একটা অদ্ভুত ফ্যাসফ্যাসে কণ্ঠস্বর, বাবা আমি গদাই, আমার কাছে এসো বাবা। এটা শুনে আমরা তিনজন, আমি, ইসমাইল, বিকাশ, তিনজনে আটকে উঠলাম। হঠাৎ ভয়ের এক শিহরণ অনুভব করলাম। বিকাশের চোখ মুখের ভাব পাল্টে গেল। সে উঠে দাঁড়ালো। তাকে আমি ধরতে যাব, ঠিক সেই সময় সে উঠে দৌড় দিল এবং চিৎকার করে বলল, দাঁড়া গদা, আমি আসছি। বলে সে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল এবং জঙ্গলের দিকে দৌড়াচ্ছে। ইসমাইল আমাকে চিৎকার করে বলল, স্যার তাড়াতাড়ি চলুন, নাইলে বিকাশকে বাঁচানো যাবে না। আমি বাইরে এসে দেখি বিকাশ জঙ্গলের দিকে দৌড়চ্ছে। আমি আর ইসমাইল বিকাশের পেছন পেছন দৌড়তে লাগলাম। দৌড়তে দৌড়তে
একটু সামনে গিয়ে দেখলাম বিশাল বড় আকারের একটা বাঘ দৌড়ে বিকাশের দিক যাচ্ছে। আমি আর ইসমাইল ভয় পেয়ে গেলাম এবং আমাদের দৌড়ের গতি আস্তে আস্তে কমিয়ে দিলাম। এক পর্যায়ে আমরা আর দৌড়তে পারছিলাম না, তখন আমরা দাঁড়িয়ে গেলাম এবং দেখছিলাম বিকাশ দৌড়চ্ছে এবং বিকাশের পেছন থেকে সেই বাঘটি এসে এক মুহূর্তের মধ্যে বিকাশকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। আমরা আস্তে আস্তে সেই জায়গাটিতে গেলাম, গিয়ে দেখলাম বিকাশের কোনো অস্তিত্বই সেখানে ছিল না। আমরা সেখানে গিয়ে দেখলাম বিকাশের কোনো ধরনের কোনো রক্ত এবং কোনো ধরনের কোনো জামা কাপড়ের অবশিষ্ট অংশ কিছুই সেখানে আমরা খুঁজে পাইনি। এবং যখন বাঘটা বিকাশকে নিয়ে অদৃশ্য হচ্ছিল তখন আমরা শেষবারের মতো দেখেছিলাম যে বাঘটির লেজটি কাটা ছিল। আমরা দুজনই পুরো অবাক হয়ে গেলাম। সেখান থেকে আমরা ফিরে এলাম। পরে জানতে পারি সেই বাঘটা কিছুদিন আগে মারা গিয়েছিল, কিন্তু যেই বাঘটা বিকাশকে তুলে নিয়ে গিয়েছিল সেইটারও তো লেজ কাটা ছিল, ঠিক যেমনটা সেই মৃত বাঘটার ছিল। রঞ্জিত কাকুর গল্প শেষ হতে না হতেই বিদ্যুতের ঝলকানিতে পুরো বাড়িটা আলোকিত করে দিল, আর বাতাসের একটা ঝাপটা হাওয়া আমাদের বারান্দার বাতিটা নিভিয়ে দিল। আমরা সবাই নিঃশব্দে বসে রইলাম, যেন বাতাসের প্রতিটি আওয়াজের মধ্যেই সেই গল্পের বাঘের গর্জন শুনতে পাচ্ছি। তারপর কিছুদিন আমার মাথায় এই বাঘের চিন্তাই ঘুরছিল। তো আমার কাছে ঘটনাটি একটি অমীমাংসিত ঘটনা মনে হয়েছিল, সেই জন্যই আমি ইমেলটি লিখেছি। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটি শেয়ার করবেন এবং ধন্যবাদ গল্পটি পড়ে শোনানোর জন্য। এই বলে তিনি গল্প শেষ করেছেন। আসলে বিষয়টা কিন্তু একটু হঠাৎ করে এত বড় আকারের একটি বাঘ আসলো, এসে নিয়ে গেল। এটা একটা রহস্যময় ঘটনা বলা যেতে পারে, যদিও আমরা বলবো বিশ্বাস করা না করা টোটালটাই আপনার ব্যাপার। এই ধরনের রহস্যময় ঘটনা যদি আপনি আরো শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলো, সেটির মধ্যে আপনি চাইলে আপনার ঘটে যাওয়া ঘটনাটি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা সেটি অবশ্যই পড়ে শোনাবো। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।